হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। সৃষ্টি কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের সামনে আলোচনা করব পরিমিতি অধ্যায়ের 16.1 নিয়ে। তো এই লেকচারটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আলোচনা করবো সাধারণত সূত্র নিয়ে। আর এই সূত্র যারা ভালো বুঝবে, ভালো পারবে, তারা পরবর্তী অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তো আশা করি তোমরা সবাই একটু কেয়ারফুলি সূত্রগুলো দেখবে, এবং যদি পারো অবশ্যই বলবো যে তোমরা সূত্রগুলো খাতায় লিখে নেবে। আমি খুব চেষ্টা করব সহজে দেখানোর জন্য, যাতে তোমরা পরবর্তীতে সহজে এগুলোকে ইউজ করতে পারো। ওকে, তো চলো আমরা প্রথমে আলোচনা করব সমকোণী ত্রিভুজ নিয়ে। তো তোমরা অনেক আগে থেকে এগুলো জানো যে আসলে সমকোণী ত্রিভুজ কাকে বলে। আমি এই সংজ্ঞাগুলো আজকে দিব না, কারণ তোমরা এটা অনেক আগেই জানো এই সমকোণী ত্রিভুজটা কী বা কাকে বলে। তো আজকে দেখাবো নর্মালি পরিমিতি 16.1-এ আলোচনা করা হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, আসলে এটা তোমরা সবাই জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। বা নর্মালি যদি বলা হয় যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে আমরা জানি নর্মালি বলো আর সমকোণী ত্রিভুজ বলো, যাই বলো, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আছে ক্ষেত্রফল সূত্র আছে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা নর্মালি যদি বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে আমরা বলি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। অথবা যদি বলা হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তাও আমাদের সেম একই প্রশ্নের উত্তর হবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওকে, এখন আমরা জানি আসলে একটা ত্রিভুজে কয়টা কোণ থাকে। হ্যাঁ, একটা ত্রিভুজে 3টি কোণ থাকে, 3টি বাহু থাকে, তাই না? যদি প্রশ্নে এরকমের দেওয়া থাকে যে একটা ত্রিভুজের 2টি বাহু এবং 1টি কোণ দেওয়া আছে। নর্মালি একটি ত্রিভুজে 3টি বাহু থাকে। আমি একটা ত্রিভুজ এখানে এঁকে দেখাচ্ছি, সমকোণী ত্রিভুজে আমি আঁকলাম। সাপোজ একটা সমকোণী ত্রিভুজ, বোঝার সুবিধার জন্য আমি এটার নাম দিলাম এ বি সি। দেখো নর্মালি একটি ত্রিভুজে এই 1টি বাহু, 2টি বাহু, 3টি বাহু আছে এবং এই 3টি কোণ আছে, তাই না? কিন্তু যদি প্রশ্নে দেওয়া থাকে যে কোনো 2টি বাহুর মান দেওয়া আছে আর 1টি কোণের মান দেওয়া আছে, তো দেখো দুইটা বাহু, যে কোনো 2টা বাহু দেওয়া থাকতে পারে। ধরি আমরা এই 2টা বাহুর মান দেওয়া আছে আর একটা কোণের মান দেওয়া আছে। যদি এরকম 2টি বাহু এবং একটি কোণ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি হবে? ওকে, যদি 2টি বাহু এবং একটি কোণ থাকে, হতে পারে এই বাহু এই বাহু, অথবা এই বাহু এই বাহু, বা এই বাহুটা যে কোনোটাই হতে পারে। যে 2টি বাহু এবং একটি কোণ যদি দেওয়া থাকে, তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি হবে? তো দেখো, যদি 2টি বাহু, আমি একটু এখানে লিখে দেই, যদি ত্রিভুজের 2টি বাহু, যদি 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেখো, যদি 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল কি হবে? তাহলে ক্ষেত্রফল হবে, দেখো, যদি 2টি বাহু ও অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান কি হবে, হাফ ইন্টু এ বি সাইন থিটা। এখানে কোণটাকে কি বলে? দেখো, এ হচ্ছে আমাদের প্রথম বাহু, বি হচ্ছে দ্বিতীয় বাহু, আর থিটা হচ্ছে এই যে অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, এই অন্তর্ভুক্ত কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব। ওকে, তাহলে এখানে হাফ ইন্টু এ হচ্ছে প্রথম বাহু, বি হচ্ছে দ্বিতীয় বাহু, কারণ আমাদের 2টি বাহু দেওয়া আছে। 2টি বাহুর এ হবে প্রথম বাহু, বি হবে দ্বিতীয় বাহু, আর অন্তর্ভুক্ত কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো? হাফ ইন্টু এ বি সাইন থিটা। ওকে, যদি এরকমের প্রশ্ন দেওয়া থাকে যে একটি ত্রিভুজের 2টি বাহু যথাক্রমে 10, 12 এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি দেয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে আমরা কীভাবে বের করবো? যে মনে করি ত্রিভুজের একটি বাহু এ, অপর বাহুটি বি এবং অন্তর্ভুক্ত কোণ থিটা সমান এত ডিগ্রি।
ওকে, তারপর আমরা সূত্রটার ক্ষেত্রফল কি লিখবো, ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু এ বি সাইন থিটা। তারপর আমরা মানগুলো বসাই যদি ক্যালকুলেশন করি তাহলে সমাধান এসে যাবে। ওকে, তো মনে রাখবে যদি দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কী দাঁড়ালো, হাফ ইন্টু এ বি সাইন থিটা। ওকে, আশা করি তোমরা অবশ্যই সূত্রগুলো একটু ভালো মতো দেখে নাও এবং বুঝে নিবে। তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া হলো হাফ ইন্টু এ বি সাইন থিটা, আর সমকোণী ত্রিভুজের নর্মালি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওকে, এরপরে আসি, আমরা দুইটা ক্ষেত্রফল পেলাম। তো এরপরে যদি কোনো ত্রিভুজে এরকমের দেওয়া থাকে যে এখন আমরা নর্মালি সমকোণী ত্রিভুজ পাইলাম, তারপরে দুইটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ থাকলে কি হবে সেটা পেলাম। এরপরে যদি বলা থাকে যে একটি ত্রিভুজে তিনটি বাহুই দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, শুধুমাত্র তিনটি বাহু দেওয়া আছে, তো আমি একটু লিখে নেই। আচ্ছা, যদি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকে তাহলে দেখো, যদি ত্রিভুজের তিনটি বাহুই দেওয়া থাকে আর কিছু দেওয়া নেই, কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটি বাহু থাকে, তিনটি কোণ থাকে। যদি বলা থাকে যে একটি ত্রিভুজে শুধুমাত্র তিনটি বাহু দেওয়া আছে তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। যদি এই রকমের প্রশ্নে দেয়া থাকে যে তিনটি বাহু থাকে তাহলে মনে রাখবা ক্ষেত্রফল নির্ণয়ের আগে আমাদের আর একটা জিনিস নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা। যদি তিনটি বাহু দেয়া থাকে তাহলে অফকোর্স তোমরা ধরে নাও প্রথমে পরিসীমাটাকে নির্ণয় করে নেবে। ক্লিয়ার? আমি আবার বলছি, যদি একটি ত্রিভুজে তিনটি বাহু দেওয়া থাকে তাহলে প্রথমে তোমাদের যে কাজটা হবে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করা। ওকে, আচ্ছা, এখন মনে করো আমাদের ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, আমরা তিনটি বাহুকে নর্মালি প্রথম বাহুটাকে আমরা এ ধরলাম, দ্বিতীয় বাহুটাকে আমরা বি ধরলাম, আর তৃতীয় বাহুটাকে আমরা সি ধরলাম। তিনটি বাহু দেওয়া আছে, আমরা বাহু তিনটাকে যথাক্রমে এ, বি এবং সি ধরলাম আমাদের সুবিধার জন্য। তো মান ধরে নিলাম যে আমরা প্রথম বাহুটা এ, দ্বিতীয় বাহুটা বি এবং তৃতীয় বাহুটা সি। ওকে, তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে পরিসীমা নির্ণয় করা। ওকে, মনে রাখবে এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা। আচ্ছা, পরিসীমাটা কি? মনে রাখবে পরিসীমা হচ্ছে সবগুলা বাহুর যোগফল, এটুকু মনে রাখলেই আনা। পরিসীমাটা কি? সবগুলা বাহুর যোগফল। মনে থাকবে পরিসীমা হচ্ছে সবগুলা বাহুর যোগফল। এখন ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল, চতুর্ভুজের পরিসীমা মানে চতুর্ভুজের চারটা বাহুর যোগফল, পঞ্চভুজের পরিসীমা মানে পঞ্চভুজের পাঁচটা বাহুর যোগফল। মানে যাই বলুক না কেন পরিসীমা যেটা হবে যে ওই বাহুগুলোর যোগফল। ক্লিয়ার? তাহলে আমরা এখন নির্ণয় করবো ত্রিভুজের পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল। তিনটি বাহু কি আছে? এ, বি, সি। তাহলে আমরা প্রথমে নির্ণয় করব পরিসীমা। তো দেখো, তাহলে পরিসীমাটা আগে আমরা একটু নির্ণয় করি। পরিসীমা মনে রাখবা ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। নর্মালি ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে পরিসীমাকে শুধুমাত্র s দ্বারা প্রকাশ করা হবে। এটুকু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে শুধুমাত্র ত্রিভুজের পরিসীমাকেই 2s দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে ত্রিভুজের পরিসীমাটা কি হবে? 2s ইকুয়াল টু, আর আমরা জানি পরিসীমা মানে কি সবগুলো বাহুর যোগফল। তাহলে সবগুলো বাহু বলতে ত্রিভুজের তিনটে বাহু। কী কী বাহু? a প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? মানে তিনটি বাহুর যোগফল হয়ে গেল আমাদের ত্রিভুজের পরিসীমা। এখন আমাদের প্রশ্নে মানে বসে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের শুধুমাত্র এস এর মানটা রাখবে। আর এস এর মানটা যদি আমি রাখি তাহলে আমি এখানে কি লিখবো? বা এস ইকুয়াল টু, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এটাকে বলা হয় ত্রিভুজের অর্ধ পরিসীমা। এটা কি? অর্ধ পরিসীমা। তাহলে এখানে এসটা আমাদের হচ্ছে অর্ধ পরিসীমা, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এসটা হবে ফুল পরিসীমা। শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রেই এস হচ্ছে অর্ধ পরিসীমা। ক্লিয়ার? আমাদের এই অর্ধ পরিসীমাটা পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। কখন? যখন তিনটি বাহু দেয়া থাকবে। ক্লিয়ার? যখন তিনটি বাহু দেয়া থাকবে তখন আমাদের মনে রাখতে হবে শুরুতেই পরিসীমাটা নির্ণয় করতে হবে। আর ত্রিভুজের পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দ্বারা। আর 2s মানে তিনটি বাহুর যোগফল। আর সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে যখন এস এর মানটা বের করবো সেটা হবে কি? a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ওকে, এখন আমরা বের করব ক্ষেত্রফল। দেখো, আমরা পরিসীমা গেল, এখন আমরা ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে এর ক্ষেত্রফলটা কি হবে? দেখো, তিনটি বাহু দেওয়া থাকলে এর ক্ষেত্রফল হবে খুব সহজ একটা সূত্র। দেখো, যদি তিনটি বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, তারপর হচ্ছে s মাইনাস c।
খুব সহজ সূত্র। দেখো যদি তিনটি বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হবে √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। খুব সহজে তোমরা এটা মনে রাখতে পারবে যে তিনটি বাহু দেওয়া থাকলে প্রথমে আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে, সেখান থেকে অর্ধ পরিসীমা a প্লাস b প্লাস c বাই 2, তারপরে ক্ষেত্রফল নির্ণয় হবে √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। এখন দেখো আমরা যে এসটা নির্ণয় করছি কেন, কারণ আমাদের এই ক্ষেত্রফলে কিন্তু এই এস এর মানটা লাগতেছে, তাই কিন্তু আমরা বলছি যে অবশ্যই আমাদের প্রথমে অর্ধ পরিসীমাটাকে বের করে নিতে হবে। ওকে, তাহলে এখন কীভাবে আমরা বের করবো, এই আমরা এস এর যে মানটা এখানে বের হবে সেই মানটা এখানে বসাবো, তারপরে এই যে এখানে সেই এস এর মান, এখানে প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা দ্বিতীয় বাহু, ক্যালকুলেশন করবো, সমাধান শেষ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো গেল আমাদের যে তিনটি বাহু দেওয়া থাকলে, তাহলে দেখো আমরা তিনটা জিনিস শিখলাম। নর্মালি সমকোণী ত্রিভুজ শিখলাম, একটু খেয়াল করো, নর্মালি আমরা সমকোণী ত্রিভুজ শিখলাম। এরপরে যদি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এবি সাইন থিটা, এটা শিখলাম আমরা। দুইটি বাহু একটি কোণ দেওয়া থাকলে। আর একটা শিখলাম কি, যদি একটি ত্রিভুজের তিনটি বাহুই দেওয়া থাকে আর কিছু দেওয়া থাকবে না, তাহলে প্রথমে আমাদের অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে, তারপরে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে আমাদের সূত্র শেষ। তার মানে আমরা তিনটি সূত্র অলরেডি শিখে গেলাম। কী কী আবার দেখে নাও তোমরা, একটা আমরা তিনটি সূত্র শিখলাম। এরপরে আমরা শিখব সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ। প্রথমে আমরা সমবাহু ত্রিভুজটা শিখব। তো দেখো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র। সমবাহু ত্রিভুজের যে সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তোমরা মিস করবে না সূত্রটা, অবশ্যই ক্যালকুলেট দেখো। সমবাহু ত্রিভুজের সূত্রটা কি? সমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে, প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই। দেখো সমবাহু মানে কি, সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান হবে। তো আমার চিত্রটা ভালো না হয়তো তোমরা সুন্দরভাবে এঁকে নেবে। একটা সমবাহু ত্রিভুজ, আমি একটা নাম দিই এ বি সি, একটা সমবাহু ত্রিভুজ। যদি না হয় তোমরা একটু দেখে পারাধন্য করে এঁকে নাও সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের পরীক্ষায় খুবই অঙ্কগুলা এই সমবাহু সমদ্বিবাহু এগুলো থেকে থাকে। দেখো সমবাহু ত্রিভুজের প্রথমে আমরা নির্ণয় করবো সেটা হচ্ছে ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের 1 নম্বরে বের করবো ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? খুবই সহজ একটা সূত্র এবং তোমাদের মনে রাখাটাও খুব ইজি হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। আচ্ছা এটা কি এখানে দেখো √3/4 a স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য। সমান বাহু মানে কি, এই যে এই বাহুটা প্রতিটা বাহুই তো সমান, যেহেতু সমবাহু তার মানে এটার মান যদি a হয় এটার মানও a, এটার মানও a, সবগুলো মানই তো a হবে। এটার মান যদি 2 হয় এটার মানও 2 আর এটার মানও 2, মানে সবগুলোর মানই 2 হবে, কারণ সব বাহুই সমান, তাই সমবাহু। আর এটা কি বলা হয়, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে এইখানে যে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। যদি 2 হয় তাহলে 2, 3 হলে 3, 4 হলে 4, যা হবে তাই। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু a স্কোয়ার। ওকে, √3/4 ইন্টু a স্কোয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর অন্য একটা প্রশ্ন আসে এই সমবাহু ত্রিভুজ দিয়া, সেটা হচ্ছে অনেক সময় বলে দেয় যে সমবাহু ত্রিভুজের অথবা একটা চিত্র দিয়ে দেয় সমবাহু ত্রিভুজের, তারপরে বলে যে উচ্চতা কত, এর উচ্চতা কত। অনেকের কাছে প্রশ্ন যে উচ্চতা কীভাবে বের করবে, উচ্চতাটা তো বের করতে পারি না। আসলে এটা তো খুব সহজ একটা জিনিস। উচ্চতাটা কি, দেখো সমবাহু ত্রিভুজের যদি এখান থেকে এখানে তুমি লম্বা আঁকো, দেখো এখান থেকে এখানে যদি লম্বা আঁকো সেটাই কিন্তু উচ্চতা। দেখো এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে এই উচ্চতা নির্ণয়ের সূত্রটা কি? অথবা তোমাকে এরকম বলে দেয় যে এটার মান দিল ডি, যে এ ডি এর মান কত, হয় বলে দিবে উচ্চতা কত, অথবা বলে দিল যে এ থেকে ডি অর্থাৎ এ ডি এর মান কত, বলে দিল তোমাকে যে এ ডি সমান হট, অথবা সহজ ভাষায় বলে দিল যে উচ্চতা সমান কত। তো দেখো এই এডি অথবা উচ্চতা, আমি এখানে এডি লিখে দেই, এডি অথবা উচ্চতা একই জিনিস, এর মানটা কী হবে? খুব সিম্পল, √3/2 ইন্টু এ, অর্থাৎ এইখানে 4 ছিল, এইখানে এ মানে 4 থাকবে না, এর বর্গমূল করলে হয়ে যাবে 2, এইটাকে বর্গমূল করলে স্কোয়ারটা কাটা যায়, থাকে শুধুমাত্র এ। তার মানে সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ। এখন যদি তোমাকে বলে দেয় যে এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 2, তাহলে উচ্চতাটা কী হবে? √3/2 ইন্টু 2, অর্থাৎ 2 তো কাটা যাবে, থাকবে শুধুমাত্র √3। অথবা যদি বলে দেয় যে এইখানে প্রতিটা বাহুর মান দিয়ে দিল 2,
তারপরে প্রতিটা বাহুর মান যদি ট্রু দেওয়া দেয়, এখন যদি বলে যে এডি এর মান কত, চিত্র অনুসারে এডি এর মান বের করো, তাহলে তুমি কীভাবে বের করবে? কারণ এডি সমান সমান কত, এডিতে হচ্ছে উচ্চতা, আর উচ্চতার সূত্রটা কি √3/2 ইন্টু এ। এই সূত্রটা যদি বসাই দাও তাহলে তোমার সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়টা হয়ে যাবে। অথবা চিত্র দিয়েও যদি বলে এডি এর মান কত বা অন্য যে কোনো কিছু দিয়েই বলো, যদি এরকম উচ্চতা তুমি বুঝতে পারো তাহলে সূত্রটা হবে √3/2 ইন্টু এ। এইটা অনেক ভেরি ইম্পর্টেন্ট, অনেকে এটা জানে না, বুঝে না, না বুঝে অ্যান্সার করে আসে উল্টাপাল্টা অ্যান্সার। বিশেষ করে অবজেক্টিভে এই অঙ্কটা বেশি থাকে, বেশিবার অবজেক্টিভে এই অঙ্কটা আসে। ওকে, তাহলে আমরা উচ্চতায় গেলাম, সমবাহু ত্রিভুজের উচ্চতা শিখলাম এবং ক্ষেত্রফল শিখলাম। এরপরে আসি সমদ্বিবাহু। আচ্ছা, সমদ্বিবাহু মানে কি? সমবাহু বুঝলাম, সবগুলো বাহু সমান, তাহলে সমদ্বিবাহুটা কি? সমদ্বিবাহু হচ্ছে দুইটি বাহু সমান আর বাকিগুলা অসমান। তার মানে দুইটি বাহু সমান হলে সম মানে সমান, দ্বি মানে দুই, তার মানে দুইটি বাহু শুধুমাত্র সমান। তাহলে আমরা এখন সমদ্বিবাহু নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি একটু লিখে নেই সমদ্বিবাহু। দেখো, এবার আমি একটা চিত্র আঁকি সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র। আচ্ছা, এটা গেল আমার সমদ্বিবাহু একটা ত্রিভুজ। ওকে, আচ্ছা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে মনে করি আমার এখানে এই এ বি এবং এসি এই দুইটা বাহু সমান, আর সমান সমান বাহুকে সাধারণত এ দ্বারা প্রকাশ করে। তাহলে এটাও এ এবং এটাও এ, কারণ দুইটা বাহু যেহেতু সমান, তাহলে এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, দুইটা বাহুর মান একই হবে। তাহলে বাকি থাকলো কি? এইটা হচ্ছে কি ভূমি, এই ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। ওকে, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর যেটা বাকি থাকে ওইটাকে বলা হবে কি বি বা ভূমি। ওইটা হচ্ছে কি ভূমি, সমান সমান বাহু হচ্ছে এ, আর বাকি যেটা থাকে ওইটা হচ্ছে ভূমি। আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ভূমি। তাহলে সমান সমান বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয় আর ভূমিকে বি দ্বারা প্রকাশ করা হয়। কখন? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ওকে, সমান সমান বাহু এ আর অপর যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটাও খুব সহজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4 √4a² মাইনাস b²। কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² মাইনাস b²। খুব সিম্পল, b/b হচ্ছে কি ভূমি, এই যে আমাদের ভূমির যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে b/4 √4, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর এই বি হচ্ছে ভূমি, তার মানে b/4 √4a² মাইনাস b², b/4 √4a² মাইনাস b²। ওকে, এই গেল আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের। আর সমদ্বিবাহু ত্রিভুজে আর কিছু দরকার নাই, শুধুমাত্র ক্ষেত্রফলটাই আমাদের প্রয়োজন আছে বা দরকার আছে। তো দেখো, আমাদের এই 16.1 এ যত প্রয়োজনীয় সূত্র প্রয়োজন ছিল আমরা সবগুলো আলোচনা করলাম। এখন পালা হচ্ছে তোমাদের এগুলো ধরে রাখার, যে তোমরা আসলে কতটুকু ধরে রাখতে পারো, এই সূত্রগুলো কতটুকু মনে রাখতে পারো। যত বেশি মনে রাখতে পারবে তত বেশি এই অধ্যায়টা তোমাদের কাছে ইজি মনে হবে। আর মনে রাখবে, পরীক্ষায় 16.1, 2 এবং 4 থেকেই সাধারণত প্রশ্ন থাকে, আর সেখানে 16.1 এ আমি তোমাদের সব অঙ্ক করাবো না, ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোই করাবো, যেটা পরীক্ষা আসার মতো খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলোই করাবো। তো সেই অঙ্কের ভিতরে তোমার অবশ্যই সমবাহু থাকবেই, মাস্ট বি থাকবে। আর তোমাদেরও কাজ হচ্ছে সমদ্বিবাহু এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো একদমই কি বলে যে মুখস্থ করে রাখা। ওকে, যদি ভালো করে মুখস্থ করতে পারো তাহলে আর এই অধ্যায়ে কোনো সমস্যা হবে না। তো অবশ্যই বলবো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো, একবার না হলে বারবার ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের এগুলো মনে থাকবে। আর যেটা বলবো, হ্যাঁ, তোমরা ভিডিওটা অবশ্যই কমেন্টস করবে, তোমাদের যত প্রয়োজনীয় তথ্য দরকার হয় বা তোমাদের যদি অন্য কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি যথাযথ চেষ্টা করবো তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, কারণ তুমি একা জানলেই তো জানা হবে না, সবাইকে জানাও, সেখানেই উপকারিতা। সবাই জানবে, তুমিও জানবে, এভাবেই আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। তো ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তুমি নিজে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো। ওকে, ভালো থাকো সবাই, খোদা হাফেজ।